শাস্তি রবীন্দ্রনাথ ঠাকুর। দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে লইয়া জনখাটিতে বাহির হইল, তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের ন্যায় এই কলকোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হইয়া গেছে। তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বাঁধিয়া গিয়াছে, অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে। আজও স্বভাবের নিয়মের কোনরূপ ব্যত্যয় হয় নাই। প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায়, তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত, সন্দেহ নাই, কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না। তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করিয়া চলিয়াছে। দুই দিকে দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছটছর খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই, সমস্ত থমথম ছমছম করিতেছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত। সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্তদেহে ঘরে ফিরিয়া আসিল, তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে, বাহিরেও অত্যন্ত গুমট। দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে। এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে, বাতাসের লেশমাত্র নাই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে। সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে। গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্যে হইতে ভেগ ডাকিতেছে এবং ঝিল্লি রবে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নবমেঘাচ্ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে। শস্যক্ষেতের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে। এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে, যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল। ওপারের চরে জলিধান পাকিয়াছে। বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেহ বা নিজের ক্ষেতে, কেহ বা পাট খাটিতে নিযুক্ত হইয়াছে। কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি ধরিয়া লইয়া গেল। কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল, তাহাই সারাইয়া দিতে এবং গোটাকতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে, বাড়ি আসিতে পারে নাই। কাছারি হইতে কিঞ্চিৎ জলপান খাইয়াছে, মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে। উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে, সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল, ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে। আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সায়াহ্নের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে। আর বড়জা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল। তাহার 1.5 বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল। দুই ভাই যখন প্রবেশ করিল, দেখিল উল্লঙ্গ শিশু প্রাঙ্গণের এক পার্শ্বে চিত হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কালো বিলম্ব না করিয়া বলিল, ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গের মতো এক মুহূর্তে তীব্র কণ্ঠস্বরে আকাশ পরিমাণ করিয়া উঠিল, ভাত কোথায় যে ভাত দিব? তুই কি চাল দিয়া গিয়াছিলি? আমি কি নিজে রোজগার করিয়া আনিব? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর
অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানালে গৃহিণীর রুক্ষ বাচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল। ক্রুদ্ধ ব্যাঘ্রের ন্যায় গভীর গর্জনে বলিয়া উঠিল, কি বললি? বলিয়া মুহূর্তের মধ্যেই দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল। রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হলো গো বলে চিৎকার করিয়া উঠিল। ছিদাম তাহার মুখ চাপাইয়া ধরিল। দুঃখীরাম দা ফেলিয়া মুখ হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল। ছেলেটা জাগিয়া উঠিয়া ভয় চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। বাহিরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে। পরপারের চরে যাহারা নূতন পক্ষ ধান কাটিতে গিয়াছিল, তাহারা ৫-৭ জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার ২-৪ আঁটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন। হঠাৎ মনে পড়িল তাহার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল। এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন। কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল। দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই। অন্ধকার দাওয়ায় ২-৪টা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে। রহিয়া রহিয়া দাওয়ায় এক কোণ হইতে একটা অস্পুষ্ট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে, ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে। রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিল, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল। তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকট আসিল। চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন, মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই। নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল। আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিক অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে। ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই। ফস করিয়া কোনো উত্তর যোগাইল না, বলিয়া ফেলিল, হাঁ, আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখিল আর রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবিতেছিল, ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহার জ্ঞান হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর যোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকিয়া উঠিয়া কহিল, হ্যাঁ, বলিস কি? মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল। চক্রবর্তী পালাইবার পথ পায় না। ভাবিল, রাম রাম, সন্ধেবেলায় একই বিপদেই পড়িলাম। আদালতে সাক্ষ্য দিতে দিতে প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না। কহিল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ, ইহার এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটিয়া যা। বলগে, তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল, ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে। আমি নিশ্চয় বলিতেছি, এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল। উঠিয়া কহিল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই। তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন। কহিলেন, তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস, সকল দিক রক্ষা করা অসম্ভব। বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা
রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়াছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল।